তো আজকে হচ্ছে 12ই মার্চ 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 22তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 22তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আপিল, প্রভিশনস অফ আপিল। আমাদের ফৌজদারি মামলার ক্ষেত্রে যখন কোনো রায় দেওয়া হয় বা যখন কোনো আদেশ দেওয়া হয়, একটা সংক্ষুব্ধ পক্ষ কোন কোন ক্ষেত্রে আপিল করতে পারে, আপিল করলে আপিল আদালত কি কি সিদ্ধান্ত দিতে পারে, বা অন্যান্য আপিল সংক্রান্ত যত বিধিবিধান আছে সব কিছু আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ধারা 404 থেকে 431। তো যদি আপনাকে বলে যে আপিল সম্পর্কে আলোচনা করেছে কত ধারা থেকে কত ধারা, 404 থেকে 431। আচ্ছা, আপিল কেন করে? আপিল করে হচ্ছে যে যখন নিম্ন আদালতের কোনো সিদ্ধান্তে কেউ অ্যাগ্রিভড হয়, সংক্ষুব্ধ হয়, এটা তার মনোপুত হয় নাই, মানে সে চাচ্ছেই ধরেন কাউকে খালাস দিতে, তাহলে সংক্ষুব্ধ বাদী পক্ষ। কাউ কাউকে দণ্ড দিছে, তাহলে সংক্ষুব্ধকে আসামি পক্ষ। অথবা অন্য কোনো আদেশের ক্ষেত্রে যে পক্ষই সংক্ষুব্ধ হোক না কেন, সে উচ্চ আদালতে গিয়ে নালিশ করে যে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি সংক্ষুব্ধ, বা এই নিম্ন আদালতের সিদ্ধান্ত আপনি বাতিল করেন নাইলে পরিবর্তন করেন। তাহলে নিম্ন আদালতের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যদি বাতিল বা পরিবর্তনের জন্য যে আবেদনটা করে সেটাকেই কি বলে? আপিল। এখন কখনো কখনো উচ্চ আদালতে আপিল করে, কখনো কখনো রিভিশন করে। এখন কখন আপিল করে কখন রিভিশন করে আজকে আমরা বিস্তারিত জানবো আপিল সম্পর্কে। তো দেখেন, আপিল একটি কায়েমি অধিকার, আন্ডারলাইন করবেন, কায়েমি শব্দটা আন্ডারলাইন করবেন। কায়েমি অধিকার, কায়েমি অধিকার মানে হচ্ছে যে অধিকার থেকে কাউকে কখনো বঞ্চিত করা যায় না। অর্থাৎ আপিল থেকে আপনি, যদি আইনে আপিলের বিধান থাকে, এটা থেকে আপনি কাউকে বঞ্চিত করতে পারবেন না। তো তারপরে দেখেন, ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল চলতে পারে। বলতেন 418 দ্বারা পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আপিল চলতে পারে কোন কোন ক্ষেত্রে, ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে। অন্যভাবে বলা যায় যে আপিল ঘটনাগত ভুলের ক্ষেত্রে করা যায়, অথবা আইনগত ভুলের ক্ষেত্রে করা যায়। পরীক্ষায় প্রশ্ন আসবে, আপনি এটা পরে আপাতত বা এবং নিয়ে যুদ্ধ পরে আগে শুনেন। ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল কি চলতে পারে। এখন শুনবেন যে তার মানে যদি কোনো মামলায় ঘটনাগত ভুল থাকে সেই ক্ষেত্রেও সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারে, অথবা কি যদি আইনগত ভুল থাকে সেই ক্ষেত্রেও আপিল করতে পারে। এই কথাটা বলেছে কত ধারায়? 418 ধারায়। কিন্তু আমরা জানি যে উচ্চ আদালতে আপিল করে উচ্চ আদালতে রিভিশনও করে, ঠিক আছে। কিন্তু রিভিশনটা শুধু করা যায় আইনগত প্রশ্নে। রিভিশনটা শুধুমাত্র করা যায় কখন? আইনগত প্রশ্ন। এন্ড রিভিশন ক্যান নট বি ক্লেমড অ্যাজ অফ রাইট, মানে রিভিশনকে অধিকার হিসেবে দাবি করা যায় না, কিন্তু আপিলকে অধিকার হিসেবে দাবি করা যায়। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আপিল চলে কোন কোন ক্ষেত্রে, ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে, যদি বলে রিভিশন চলে কোন ক্ষেত্রে, আইনের প্রশ্নে। ধন্যবাদ। মামলার কোন পক্ষ আদালতের রায়ে সংক্ষুব্ধ হলে সংক্ষুব্ধ পক্ষ রায় প্রদানকারী আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত আদালতে আপিল দায়ের করতে পারে। এখন আমরা দেখব যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে মানে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায়। কিছু ব্যতিক্রম ছাড়া ফৌজদারি আদালতের নিম্নলিখিত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়। প্রথমে যেটা দেখেন, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। দণ্ডাদেশের বিরুদ্ধে সাধারণত আপিলটা করে কে? দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ড পাই কে? আসামি। তাহলে আসামি এই জায়গায় সংক্ষুব্ধ কে? আসামি। তাহলে দণ্ডাদেশের বিরুদ্ধে যে আপিল, এটা আলোচনা করেছে 407, 408, 410। খালাসের বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল করে হচ্ছে আপনার কে কে? যে মামলাটা করে অথবা রাষ্ট্রপক্ষ। মানে আসামি যদি খালাস পায় তাহলে যে মামলা করেছে সে সংক্ষুব্ধ। তাহলে খালাসের বিরুদ্ধে আপিল সম্পর্কে বলছে 417। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। অপর্যাপ্ত দণ্ডাদেশ কাকে বলে? অপর্যাপ্ত দণ্ডাদেশ মানে হলো আসামির সাজা দেওয়া যেত অনেক, কিন্তু আদালত দিছে ধরেন 1 মাস, দেওয়া যেত 10 বছর, আদালত দিছে 1 বছর করে। এখন যে মামলা করেছে সে সংক্ষুব্ধ, তার কাছে মনে হচ্ছে যে আসামির সাজা কম হয়ে গেছে। তাহলে খালাসের বিরুদ্ধেও যারা যারা আপিল করে, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধেও তারা তারা আপিল করে। তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আছে কত ধারায়? 417 ক। এটা আমরা সামনে সব বিস্তারিত পড়বো, আপাতত জাস্ট টাইটেল পড়ে যাচ্ছি। এই 3 নম্বর সাহেব পাইছেন? স্বপন সাহেব একটু ওনাকে সাহায্য করেন। 89 ধারার অধীন প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য করলে, এই আপিলটা আমরা এর আগে আমরা জানি যে 89 ধারার অধীন যদি কোনো সম্পত্তি ক্রোপ করে,
সেই প্রকৃত 88 ধারায় 88 ধারায়, তাহলে পুনরুদ্ধারের আবেদন করে 89 ধারায়। 89 ধারার ওই আবেদনটাও যদি নামঞ্জুর হয়, তাহলে ওই নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে আপিল করা যায় 405 ধারা। বিস্তারিত সামনে পড়বো, আপাতত জাস্ট হেডিংটা পড়ে যাচ্ছি। 118 ধারার অধীন মুচলেকার আদেশের বিরুদ্ধে, 118 ধারার অধীন ওই যে সদাচরণ বা শান্তি রক্ষার মুচলেকা 106 থেকে 10, এগুলা ওই যে কারণ দর্শানোর নোটিশ, সমন টমন যা যা আছে সব প্রসিডিউর ফলো করে মুচলেকা সম্পাদনের নির্দেশ দিবে কততে? 118-তে। 118-তে যদি মুচলেকার আদেশ দেয়, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকারও কি? আপিল। কত ধারায়? 406 ধারায়। সামনে বিস্তারিত দেখবো। 122 ধারার অধীন জামানত অবলিক জামিনদার, লেখেন জামানত অবলিক জামিনদার গ্রহণ করতে অস্বীকার করা বা জামানত অবলিক জামিনদার নাকচ করার আদেশের বিরুদ্ধে আপিল করা যায় 406 ক ধারায়। তো 406 কত বলছে যে 122 ধারায় যখন কোন ম্যাজিস্ট্রেটের কাছে আপনি সদাচরণের মুচলেকা দিচ্ছেন মাসুদ, কিন্তু জামিনদার হিসেবে নিয়ে গেছে দীনেশরে, তখন আদালত বলবে যে দীনেশেরই তো মুচলেকা দেওয়া দরকার, ওরে আবার কি জামিনদার মানবো? তো দীনেশের জামিনদার হিসেবে আদালত কি করছে? প্রত্যাখ্যান করেছে 122 ধারায়। তো সেক্ষেত্রেও মাসুদ আপিল করতে পারবে সংক্ষুব্ধ পক্ষ 406 ক ধারায়। এছাড়া আর একটা আপিল নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করেছিলাম, সেটা হলো যে কমপ্লেইনদারের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি ফৌজদারি বা রাজস্ব আদালত যে আদেশ দেয় সেটার বিরুদ্ধে আপিল করা যায় 473 খ ধারায়। 473 খ, অর্থাৎ 473 এবং 473 ক ধারায় কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি, রাজস্ব বা ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে 473 খ ধারা অনুযায়ী আপিল করা যায়। এই প্রতিটা জিনিসই আমরা সামনে বিস্তারিত পড়ব। আপাতত আমরা একটু এখানে চলে আসি। দেখেন ফৌজদারিতে কোন কোন আদালতের আপিল এখতিয়ার আছে, মানে এই যে উপরের যে আপিলগুলো আমরা পড়লাম, কোন কোন আদালতের আপিল এখতিয়ার আছে। হাইকোর্ট বিভাগের আছে, দায়রা জজের কাছে আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আছে। 4 নম্বরে লেখেন, কিছু লিখে নেন। 4 নম্বরে লেখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্র্যাকেটে লেখেন 406 ক ধারা। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লিখছেন 406 ক ধারা। 5 নম্বরে লেখেন জেলা ম্যাজিস্ট্রেট। 5 নম্বরে লেখেন জেলা ম্যাজিস্ট্রেট। 5 নম্বরে লেখেন জেলা ম্যাজিস্ট্রেট। এটারও ব্র্যাকেটে লেখেন 406 ক ধারা। 406 ক ধারা, এই দুইটাই 406 ক ধারা। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে ফৌজদারি কার্যবিধিতে এই 5টা আদালতের আপিল এখতিয়ার আছে। 5টা আদালতের আপিল এখতিয়ার আছে। হাইকোর্ট বিভাগের আছে, দায়রা জজের আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আছে, সিএমএম এর আছে। সিএমএম মানে কি? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কত ধারায় আছে? 406, 406 ক। ঠিক আছে, এটা বা ইংরেজিতে বলে কত? 406 এ। আর এছাড়া আছে ডিএম এর আছে। ডিএম মানে কি? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনারও কত ধারায় আছে? 406 ক। ফৌজদারি কার্যবিধিতে এই কয়টা আদালতেরই আপিল এখতিয়ার আছে। আচ্ছা, এখন আমরা একটু বিস্তারিত পড়ব। দেখেন, প্রথমে আমরা যেটা পড়ব সেটা সরাসরি চলে আসি যে দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল। আপিল ফ্রম সেন্টেন্স। আপিল ফ্রম সেন্টেন্স। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ওই যে 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 পাতায় ছকাকারে আছে ওটা বাদ দিয়ে পরের পেজে চলে আসেন। পরের পেজে ওই যে যেটা একটু ওই যে বিস্তারিত। হ্যাঁ, ফৌজদারি দেখেন আমি পড়ি। ফৌজদারি কার্যবিধির 407, 408 ও 410 ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান আলোচনা করা হয়েছে। তো একটা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে গোল্ডেন দণ্ডিত ব্যক্তি, সবাই পাইছেন মিলে? দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে কে? আপনারা অনেকে, আমরা একটা জিনিস বুঝি না, অনেকে প্রশ্ন করতে পারে এইভাবে যে অমুক আদেশের বিরুদ্ধে আপিল করবে কে। তাহলে আপনি মনে মনে চিন্তা করবেন যে জায়গা সংক্ষুব্ধ কে। যদি বলে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কে, দণ্ড পায় কে? আসামি। তাহলে আপিল করবে কে? আসামি। এটা খুব সোজা। যদি বলে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে কে, আপনি ভাববেন যে খালাস পায় কে? আসামি। তাহলে কি আসামি আপিল করবে আমার ভিতরে নাও? না, এ জায়গায় আপিল করবে কে? রাষ্ট্রপক্ষ বা বাদী পক্ষ। জি। তো তাহলে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে কে বলেন? দণ্ডিত ব্যক্তি। এখন দেখেন যে আপিল আদালতে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায়। প্রথমে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট
ধারা কত? 107, 407, সরি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কত ধারা? 407 ধারা। আগে আমরা 407, তারপর দেখেন দায়রা জজের কাছেও দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায় 408, আর হাইকোর্ট বিভাগে আপিল করা যায় 408 প্লাস 410। প্রথমে তো আমরা পড়ি যে 407-এর আপিলটা আসলে কি। 407 লক্ষ্য করেন যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এটার অর্থ কি? 407 ধারায় বলতেছে যে যদি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দেয়, ওনারা যে দণ্ডই দেখ না কেন, আমরা জানি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দণ্ড দিতে পারে 3 বছর, আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দণ্ড দিতে পারে কত? 2 বছর। আর অর্থদণ্ড ওনারা পারে 5 বছর, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে 5,000, 5,000, সরি, নট 5 বছর। এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে কত? 2,000। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে দণ্ডই দেখ না কেন, যদি সেটা আপিলযোগ্য হয়, আপিলটা করতে হবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারায়? 407 ধারায়। তামাদি মেয়াদ দেখেন 30 দিন। তামাদি আইনের কত দিন, কত অনুচ্ছেদ? 154। অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যেদিন দণ্ড দিবে সেদিন থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিলটা করতে হবে কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। তো এখানে একটা ব্যাপার যদি লক্ষ্য করেন যে দণ্ডাদেশের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার নেই। দণ্ডাদেশের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার নেই। বলতে পারেন স্যার কেন নেই? মহানগর এলাকায় কিন্তু দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই। তো দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদেশ দিলেই তো আপিলটা যায় চিফ স্যারের কাছে। তো মহানগর এলাকায় যদি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই থাকে, তাহলে আপিল তারা তো তাহলে আদেশটা কে দিবে? ওই জায়গায় তো আছে শুধু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমান সমান কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিম্নের কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল এখতিয়ার নাই, বা নিম্নের কোন আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল এখতিয়ার নাই, কি হবে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? এখন আমি আর একটু গোড়ায় চলে যাই। আপনারা, আমি হয়তো আমি মানে এখানে অনেকজন আছেন অনলাইনে, প্রায় 41 জনের আছে, আমার সামনেও বেশ কয়েকজন আছে। আপনারা হয়তো অনেকে ফৌজদারি আদালতের গঠন ভুলে যেতে পারেন। ফৌজদারি আদালতের গঠনটা খুব জানা জরুরি। যদি আমরা ফৌজদারি আদালতের গঠন ভুলে যাই, তাহলে আপিলের এইগুলা পড়ে কোনো লাভ নাই। ফৌজদারি আদালতের গঠন হলো 6 ধারায় বলা হয়েছে, 6-1, যে সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে, একটা হলো দায়রা আদালত, আর একটা কি? ম্যাজিস্ট্রেট আদালত। আচ্ছা, 6-2 বলেছে ম্যাজিস্ট্রেট আবার কয় প্রকার? 2 প্রকার, একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট, আর একটা কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে আবার বলেছে যে বিচারিক ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে 4 প্রকার, আর মহানগর এলাকায় 2 প্রকার। জেলা পর্যায়ে 4 প্রকার কে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 2, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 3, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 4। আর মহানগর এলাকায় আছে হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 1, এবং 2 নম্বরে হচ্ছে কি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তার মানে মহানগর এলাকায়, আর একটা জিনিস বলে রাখি, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তার মানে মহানগর এলাকায় আপনার দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই। তাহলে আমার মনে রাখতে হবে যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাহলে আছে শুধু কোথায়? জেলা পর্যায়ে। এবং ওনারা যদি কোনো দণ্ড দেয়, আপিলটা হবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারায়? 407 ধারায়। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। তামাদি আইনের কত? 154। ধন্যবাদ। এখন দেখেন 408 ধারা, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ 5 বছর বা 5 বছরের কম মেয়াদের কারাদণ্ড দিলে আপিল হবে কার কাছে? মহানগরের এলাকা হইলে মহানগর দায়রা জজ, মহানগর এলাকার বাইরে হলে সংশ্লিষ্ট এলাকার দায়রা জজ। অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ বা যুগ্ম মহানগর দায়রা জজ, এনারা যদি
যুগ্ম দায়রা জজের ক্ষেত্রে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে 10 বছর। ফৌজদারি কার্যবিধির 31-এর সাবসেকশন 3-এ বলেছে যে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে কত? 10 বছর। কিন্তু 408 ধারায় বলতেছে যুগ্ম দায়রা জজ যদি 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়, ওই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে কার কাছে? দায়রা জজের কাছে। দায়রা জজ অথবা মহানগর দায়রা জজ। তাহলে 408-এ আপিলটা আমরা করতেছি কার কাছে? দায়রা জজের কাছে। কোন কোন ক্ষেত্রে? যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দেয়, যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ড দেয়, অথবা যুগ্ম দায়রা জজ দণ্ড দেয় কত? 5 বছর বা 5-এর কম, তাহলে এই আপিল গুলো দায়ের করতে হবে কার কাছে? দায়রা জজের কাছে। এটার সময়ও 30 দিন। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 154। এটার সময় কত দিন? 30 দিন। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 154। আচ্ছা, এখন আমরা চলে আসি হাইকোর্ট বিভাগে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। হাইকোর্ট বিভাগে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বলছে দুইটা ধারায়। কয়টা ধারায়? দুইটা ধারায়। 408-এও বলেছে, 410-এও বলেছে। 408 আমরা আজ করতে পারি যে যুগ্ম দায়রা জজ যদি কয় বছরের বেশি দেয়? 5 বছরের বেশি। যুগ্ম দায়রা জজ বা মহানগর যে যুগ্ম দায়রা জজ আছে, সেটা যদি 5 বছরের বেশি কারাদণ্ড দিলে 408 ধারা আপিলটা হবে কার কাছে? হাইকোর্ট বিভাগে। আর একটা জিনিস মনে রাখবেন যে দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল গেলেই তামাদি মেয়াদ 60 দিন। কয় দিন? 60 দিন। তামাদি আইনের 155 অনুচ্ছেদ। তামাদি আইনের 155 অনুচ্ছেদ। অপরদিকে যেটা ভিভিআই দেখেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির গোল দিবেন 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতা অপরাধের শাস্তি দিলে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে। এক্সেপশন, ব্যতিক্রম ভিভিআই। সাধারণত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যে কোনো ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, তাহলে আপিলটা সাধারণত হয় কার কাছে? দায়রা জজের কাছে। কিন্তু এই জায়গায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি দণ্ডটা দেয় কোন মামলায়? রাষ্ট্রদ্রোহিতার মামলায়। তাহলে আপিল সরাসরি চলে যাবে কার কাছে জানেন? হাইকোর্ট বিভাগে। এটাও বলেছে কত ধারায়? 408 ধারায়। 408 ধারায়। তাহলে আমরা মনে রাখবো যে 408 ধারায় দায়রা জজের কাছেও আপিল আছে, 408 ধারায় কি হাইকোর্টের কাছেও আপিল আছে। দায়রা জজের কাছে কোন কোন ক্ষেত্রে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ 5 বছর বা 5 বছরের কম দিলে আপিল কার কাছে? দায়রা জজের কাছে। কত ধারায়? 408 ধারায়। আর অপরদিকে যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের বেশি কারাদণ্ড দেয়, বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট যদি রাষ্ট্রদ্রোহিতার মামলায় 124 ক ধারায় দণ্ড দেয়, আপিলটা হবে কোথায়? হাইকোর্টে। কত ধারায়? 408 ধারায়। এবং হাইকোর্টে আপিল হলেই তামাদি মেয়াদ কত দিন? 60 দিন। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 155। ধন্যবাদ। তো এছাড়া একটা কথা, মানে 410 ধারায় যে হাইকোর্ট বিভাগে যে আপিলটা আছে সেটা একটু দেখি। যে দায়রা আদালত প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে, দায়রা আদালত প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে কোথায়? হাইকোর্টে। এখন দায়রা আদালত বলতে এখানে বোঝাচ্ছে যে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি কোনো দণ্ড দেয়, তাহলে সেই ক্ষেত্রেও আপিলটা করতে হবে কোথায় বলেন? হাইকোর্ট বিভাগে। এটা হলো কত ধারায়? 410 ধারায়। 410 ধারায়। আর হাইকোর্ট বিভাগে আপিল হলেই কতদিন তামাদি মেয়াদ? 60 দিন তামাদি মেয়াদ। তাহলে হাইকোর্ট বিভাগে আপিল করা যায় কত কত ধারায়? আচ্ছা, এখানে 409 দিয়ে একটু লিখেন। ধারা 409 দিয়ে একটু লিখে রাখেন যে সরকার নির্দেশ দিলে, সরকার নির্দেশ দিলে 409 দিয়ে লেখেন, সরকার নির্দেশ দিলে যার লেখা আছে আর লেখার প্রয়োজন নেই। সরকার নির্দেশ দিলে দায়রা জজের আপিল গুলো, দায়রা জজের আপিল গুলো অতিরিক্ত দায়রা জজ শ্রবণ করতে পারেন। সরকার নির্দেশ দিলে দায়রা জজের আপিল গুলো অতিরিক্ত দায়রা জজ শ্রবণ করতে পারেন।
হ্যাঁ, ও তো সরকারি তারে নির্দেশ দিতে, তাই নিজে দিবে মানেই তারে নির্দেশটা দিতে কে? সরকার। হ্যাঁ, ওই একই কথা, আগে যা আছে তাই এই জায়গাও তাই, কোনো কিছু কাটা হেচড়া করবেন না। মূল মূল যে কথা, যে অতিরিক্ত দায়রা জজের সাধারণত আপিল এখতিয়ার নাই, তবে উনারে যদি দায়রা জজ পাঠায় তাহলে উনি আপিল শুনতে পারে। আর দায়রা জজে পাঠানোর নির্দেশটা দিবে কে? সরকার। আচ্ছা, তো এখন এখানে একটা জিনিস মনে রাখেন, আপিল রিলেটেড এতটুকুই, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল এতটুকুই। আবার আমি একটু শুরু থেকে বলি যে দণ্ডাদেশের বিরুদ্ধে তাহলে আপিল এখতিয়ার আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের, দায়রা জজের, আর কে? হাইকোর্ট বিভাগের। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আছে 407 ধারায়, কে কে দণ্ড দিলে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। ঠিক আছে? 407 ধারায় তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। কত অনুচ্ছেদ? 154। ওকে। মহানগর দায়রা জজ বা দায়রা জজের কাছে আপিল 408 ধারায়, যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দেয়, অথবা যদি দায়ের যুগ্ম দায়রা জজ বা মহানগর যুগ্ম দায়রা জজ দণ্ড দেয় 5 বছর বা 5 বছরের কম, তাহলে 408 ধারা আপিল কার কাছে? দায়রা জজের কাছে বা মহানগর দায়রা জজের কাছে। তামাদি মেয়াদ কয়দিন? 30 দিন। 408 ধারায় হাইকোর্টেরও আপিল আছে। যদি দায়রা জজ বা মহানগর দায়রা জজ দণ্ড দেয় 5 বছরের বেশি, তাহলে আপিল হবে কার কাছে? হাইকোর্টে। অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট রাষ্ট্রদ্রোহিতার মামলায় যদি কোনো দণ্ড দেয়, তাহলে আপিলটা কার কাছে? নরমালি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল হওয়ার কথা দায়রা জজের কাছে বা মহানগর দায়রা জজের কাছে, কিন্তু এই জায়গায় এক্সেপশন, রাষ্ট্রদ্রোহিতার মামলার ক্ষেত্রে দণ্ড দিলে আপিলটা চলে যাবে কোথায়? হাইকোর্টে। আর হাইকোর্টে আপিল গেলেই তামাদি মেয়াদ কয়দিন? 60 দিন। 410 ধারায় বলেছে দায়রা জজ যদি কোনো দণ্ড দেয় সেক্ষেত্রে আপিল হবে কোথায়? হাইকোর্টে। তামাদ মেয়াদ কয়দিন? 60 দিন। আর 409 ধারায় কি আছে? যে অতিরিক্ত যে দায়রা জজ বা অতিরিক্ত মহানগর দায়রা জজ তিনিও আপিল শুনতে পারে যদি তার নির্দেশ দেওয়া হয়। তো তাহলে এখানে আমরা একটা জিনিস জানলাম, বলেন তো, যে এই দণ্ডাদেশের ক্ষেত্রে কোন আদালতের আপিল এখতিয়ার নাই? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার নাই। এখন একটা জিনিস কি লক্ষ্য করছেন, যে এই জায়গায় আমরা একটা জিনিস পড়ি নাই বা 407-8 বলা নাই, সেটা হলো যদি স্বয়ং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দণ্ড দেয় তাহলে আপিলটা কোথায় হবে? দায়রা জজের কাছে হবে, বাট 407-এ, 408-এ নাই। 408-এ কি নাই? তাহলে তার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, তাহলে আপিলটা দায়রা জজ বা মহানগর দায়রা জজের কাছেই হবে। এবং সেটা বলা আছে এই যে একেবারে নিচে দেখেন, ওই যে আপনার ওই যে দ্য সেশন জাজ বাইড অর্ডিন্যান্স যেটা আছে 70, ডেটেড 1/12/1900 কত 84, এই অর্ডিন্যান্সে বলা আছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন, বইটা আছে তো, পাচ্ছেন না মিতা? ওই পেজে, ওই পেজের নিচে পাইছেন? সবার বইতে আছে। তাহলে এখানে একটা জিনিস দেখেন, যে আমরা এই শুনেন 29-এর গতে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছরের অধিক কারাবাস দিলেও, মানে উন্নত বিচারের ক্ষেত্রে অনেক, ওনারা কি কি বিচার করতে পারবে সেটা বলছে 29-এর গ। আমি একটু মনে করাই দিই। 29-এর গ এর প্রথম ভাগে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর এগুলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, 3 জন। এরা মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো অপরাধের বিচার করতে পারে। আর 29-এর গ এর দ্বিতীয় ভাগে আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড ছাড়া যে কোনো অপরাধের বিচার করতে পারে। তবে ওনারা 29-এর গতে যাই বিচার করুক না কেন, সাজা দিতে পারে সর্বোচ্চ 33-এর ক অনুসারে কয় বছর? 7 বছর। আর উন্ডা যে সাজাই দেখ না কেন, আপিল কার কাছে? দায়রা জজের কাছে। এটা কোনো ধারাই বলে না, এটা বলছে কোথায়? ওই অর্ডিন্যান্স। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, যে যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের বেশি কারাদণ্ড দেয়, 7 বছর দিলে আপিল কার কাছে? হাইকোর্টে। কিন্তু চিফ স্যার যদি 7 বছর দেয়, দায়রা জজের কাছে। ঠিক আছে?
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কারাদণ্ডই দেখ না কেন আপিল কার কাছে? দায়রা জজের কাছে। কিন্তু যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের একদিন বেশি দেয়, কার কাছে? হাইকোর্ট বিভাগে। বুঝতে পারছেন? তো এটা আর আমি বিস্তারিত পড়লাম না, আপাতত এতটুকু মনে রেখেন। বিগত বছরের প্রশ্ন দেখেন, একটা প্রশ্ন পড়ি যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয়। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। বিথিকা, কেউ বলবেন না, বিথিকার একটা প্রশ্ন করি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। বিথিকা, মহানগর এলাকায় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল হবে কার কাছে? মহানগর এলাকায় নেই, দ্বিতীয় তৃতীয় নেই, জি। তাহলে তাদের তো দণ্ড দেওয়ার প্রশ্নই ওঠে না, জি। 2 নম্বর প্রশ্নটা দেখেন, একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় দায়রা জজ আদালতে। যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 7 বছর দেয়, তাও দায়রা জজ আদালতে। এই বলেন বিকাশ, একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার সাধারণ এখতিয়ার বলে কতদিনের কারাদণ্ড দিতে পারে? আর বিশেষ উনি 5 দেখ আর 7 দেখ, ওনার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে কোথায়? দায়রা জজের কাছে, জি। আর যুগ্ম দায়রা জজ যদি 6 বছর দেয়, তাহলে আপিল হবে কোথায়? হাইকোর্টে। আচ্ছা, এখানে আমরা আর একটা প্রশ্ন দেখি, দেখেন 3 নম্বর প্রশ্নটা দেখেন, একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত অন্য সকল অপরাধের দণ্ডাদেশের বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত অন্য যে কোনো দণ্ড দিলে আপিল হবে কার কাছে? দায়রা আদালতে। দায়রা আদালত। দেখুন মজার বিষয় দেখেন, যদি কোনো অপশনে দায়রা আদালত থাকে আর আরেক অপশনে থাকে দায়রা জজ আদালত, তাহলে হবে কোনটা জানেন? দায়রা জজ আদালত। দায়রা আদালত বলতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ বলে। যেহেতু এই অপশনে দায়রা জজটা নাই, যদি দায়রা আদালত থাকে, দায়রা জজ আদালত থাকে, তাহলে প্রাধান্য পাবে কোনটা? দায়রা জজ আদালত, জি। করবে করবে, আমি ছাড়া কেউ করবে না, কে বলছে? আপনারা তো জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কেউ দিচ্ছেন কিনা জানি না, এইসব জায়গায় এরকম প্রশ্ন করে, তো একদিনে এই ধরনের প্রশ্ন আসবে। দেখেন তো, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোন আদালতে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে কার কাছে? এই যে দেখেন, এই জায়গা বলছে কি? দায়রা জজ। আর ওই জায়গা বলছিল কি? দায়রা আদালত। যদি এই জায়গায় এক অপশনে ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আছে, অপশনে আছে দায়রা আদালত, আর খতে আছে দায়রা জজ আদালত, তাহলে প্রাধান্য পাবে কোনটা? দায়রা জজ আদালত। দায়রা জজ আদালত বলতে শুধু ওই দায়রা জজটারই বোঝায়। আর দায়রা আদালত বলতে দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত, যুগ্ম দায়রা জজ আদালতেও বোঝায়। কিন্তু 3 আদালতে কি আপিল করা যায়? যায় না। নন আপিল করবে কার কাছে? দায়রা জজ আদালতে। কিন্তু যেখানে দায়রা জজ আদালত অপশনটা নাই, সেখানে হবে কি? দায়রা আদালত। বুঝতে পারছেন? আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা দেখেন, যে ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল চলতে পারে কত দ্বারা? 418 দ্বারা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি মনে করাই দিই, সেটা হলো যে দণ্ডাদেশের বিরুদ্ধে সেকেন্ড আপিল হয় না, দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল হয় না। দ্বিতীয় আপিলের আমি একটা উদাহরণ দিই। দ্বিতীয় আপিল হলো যে ধরেন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, আপিল করবে কোথায়? কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ওই দণ্ড বহাল রাখছে। তাহলে আসামি এখন আর, আমরা তো জানি যে চিফ স্যার দণ্ড দিলে আপিল হয় কোথায়? দায়রা জজের কাছে। কিন্তু এই জায়গায় আসামি দায়রা জজের কাছে আপিল করতে পারবে না, কারণ দণ্ডাদেশের বিরুদ্ধে পর পর 2বার আপিল করা যায় না। এই ক্ষেত্রে আসামির প্রতিকার হলো কি? রিভিশন। বুঝেন নাই বোধহয়? তার মানে দণ্ডাদেশের ক্ষেত্রে দ্বিতীয় আপিল করার সুযোগ নাই। আবার আর একটা বিধান বলে দিই, সেটা হলো যে ধরেন একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাউকে খালাস দিতে, আসামিরে খালাস দিতে, এই খালাস আদেশের বিরুদ্ধে, আমি উদাহরণস্বরূপ বোঝানোর স্বার্থে বলতেছি, খালাস আদেশের বিরুদ্ধে আপিল করে বাদী পক্ষ, বাদী পক্ষ আপিল করছে দায়রা জজের কাছে, দায়রা জজ তখন 5 বছরের কারাদণ্ড দিছে। কয় বছরের? 5 বছরের।
এখন এই যে যে কারাদণ্ডটা দিছে, এই দণ্ডের বিরুদ্ধে আসামির প্রতিকার কি? আবার বলি শুনেন, একটা ম্যাজিস্ট্রেট আদালত খালাস দিছে। এখন এই খালাসের বিরুদ্ধে বাদী ধরেন আপিল করছে দায়রা জজের কাছে। খালাসের বিরুদ্ধে আপিল মানে কি? বাদী চাচ্ছে তার সাজা হোক। তখন আপিল আদালত আপিলে আসামিরে 5 বছরের কারাদণ্ড দিছে। কয় বছরে? 5 বছরে। এখন আসামির প্রতিকার কি? আসামিকে আমি বলতে পারবো না, না আসামি মানে কারণ আপিলই তো তারে খাইছে। আচ্ছা শুনেন, আচ্ছা শুনেন, আমি কি কথা বলি শুনেন, আবার শুনেন ঠান্ডা মাথায়, খুব সোজা প্রশ্ন। ম্যাজিস্ট্রেট আদালত খালাস দিছে, ম্যাজিস্ট্রেট আদালত খালাস দিলে আবার পিপি মিপি ধরান কেন? আমি যা কই আমারে বলতে দেন। পিপি নালিশ জেকারি হোক, যে একজন তো আপিল করতে দায়রা জজ আদালতে। দায়রা জজ আদালত খালাস বাদ দিয়া তারে 5 বছরের কারাদণ্ড দিছে। এখন আসামির প্রতিকার কি? আসামি তো আর আগে কখনো আপিল করছে? করে নাই। তাহলে আসামির প্রতিকার কি? আসামির প্রতিকার রিভিশন। আসামির প্রতিকার রিভিশন। ঠিক আছে? কারণ এই জায়গায় এটা হচ্ছে আপনার ওই যে আপিল আদালত প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি আপিল করতে পারবে না। আসামি আপিল করতে পারে শুধু মূল আদালত যদি দণ্ড দেয়, সেই ক্ষেত্রে ওই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। বুঝতে পারছেন? তো এই যে যে প্রথমে তো আসামিরে দিছিল খালাস, ওই আপিলটা করছিল কে? বাদী। তারপর আপিল আদালত দিছে আসামিরে হচ্ছে কারাদণ্ড। তাহলে যদিও আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে স্যার আসামি তো এই জায়গায় দ্বিতীয় আপিল করে নাই, আসামির তো এটাই প্রথম আপিল, আপনার মনে হচ্ছে তো আসামির তো এটাই প্রথম আপিল, কিন্তু অ্যাকচুয়ালি আসামির প্রথম আপিল হলেও এই দণ্ডটা দিয়েছে কে? আপিল আদালত। যে জন্য এক্ষেত্রে ওনার এখন করতে হবে কি? রিভিশন। যারা বুঝতেছেন না লেকচার আবার শুনবেন। আমি এখানে 5 নম্বর প্রশ্নটা একটু পড়ি দেখেন। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর এখানে যে যে প্রশ্ন আছে এগুলো ইনশাল্লাহ পারবেন, পড়ে নিয়েন। 15 নম্বর প্রশ্নটা পড়ি। খুনের প্রচেষ্টার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে 7 বছরের কারাদণ্ড দিল। উক্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করা যেতে পারে। চিফ স্যার কারাদণ্ড দিলে আপিল কার কাছে? দায়রা জজের কাছে। তাহলে আমরা এখন চলে আসবো খালাস আদেশের বিরুদ্ধে আপিল। খালাস আদেশের বিরুদ্ধে আপিল। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলাম 407, 408, 409, 400 কত? 10। এখন পড়বো খালাস আদেশের বিরুদ্ধে আপিল। আপিল ইন কেস অফ অ্যাকুইটাল। হ্যাঁ মোস্তফা কামাল সাহেব কি বলতে চান বলেন, দ্রুত বলেন। সময় নষ্ট করবেন না, দয়া করে দ্রুত বলেন, আমাদের সময় কম। পনেরো নং প্রশ্ন বইয়ে ক দেয়া আছে, কোথায় পাইলেন? আপনার বইয়ের 15 নম্বর প্রশ্ন আপনি পড়েন। মিউট করার ক্ষমতা দিচ্ছে, আর দ্রুত বলেন, সময় নষ্ট করবেন না, আবার বলি। খুনের প্রচেষ্টার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযুক্ত কে 7 বছর কারাদণ্ড দিল। উক্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করা যেতে পারে। এটা আপিল কোথায় হবে? আপনার বইতে কি লেখা? ও না স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনার ওই আগের নাম্বারের সাথে আমার এই বই মিলে নাই, এই এখন মিলছে স্যার। স্যার ওই যে সেলফ প্র্যাকটিস মিলেনি, বাকিগুলো মিলে না, আগের গুলো বিগত বছরের প্রশ্ন নাম্বার
খালাস আদেশের বিরুদ্ধে আপিল। খালাস, আচ্ছা, খালাস আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করছে 417 ধারায়। কত ধারায়? আমাদের এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এইভাবে যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে কত ধারায়? 417 ধারায়। বলেন তো খালাস পায় কে? আসামি। তাহলে এই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে কে? যে মামলা করেছে বা রাষ্ট্রপক্ষ। তাহলে আপিল করবে কে? রাষ্ট্রপক্ষ বা নালিশকারী। তাহলে খালাস আদেশের বিরুদ্ধে কি আসামি আপিল করবে? আসামির যদি ভিতরে ঢোকার ইচ্ছা থাকে তাহলে করবে নাকি? আচ্ছা দেখেন, তাহলে ফৌজদারি কার্যবিধির 417 ধারা খালাস আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আলোচনা করা হয়েছে। খালাস আদেশের বিরুদ্ধে দুইটা আদালত আপিল করা যায়। একটা হলো হাইকোর্ট বিভাগ, একটা কি? বই আমরা পড়ে পড়ি, আগে একটু সংক্ষেপে বুঝে নেন। খালাসের আদেশের বিরুদ্ধে দুইটা আদালত আপিল করা যায়, হাইকোর্ট বিভাগ আর কি? দায়রা জজ আদালত। দণ্ডাদেশের বিরুদ্ধে কয়টা আদালত আপিল করা যেত? হাইকোর্ট বিভাগ, দায়রা জজ আর কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই তিনটা। আর কিছু বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত দায়রা জজ। অতিরিক্ত দায়রা জজ, তো অ্যাকচুয়ালি অতিরিক্ত দায়রা জজ আপিল সেটাই এখতিয়ার যেটা হলো দায়রা জজের কাছে করা যায়। কিন্তু খালাসের ক্ষেত্রে আপিল করা যায় কয়টা আদালতে? কি কি? হাইকোর্ট বিভাগ আর দায়রা জজ আদালত। কত ধারা আছে? 417। এবার ঠান্ডা মাথায় কথা শুনেন। ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল দায়রা জজের কাছে। কে খালাস দিলে? ম্যাজিস্ট্রেট। তাতে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হোক, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হোক, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হোক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোক, ম্যাজিস্ট্রেট আদালত খালাস দিলেই আপিলটা কোথায়? দায়রা জজ। বুঝতে পারছেন? কথা কিন্তু ক্লিয়ার। এবং এটা জিয়ার মামলায় হোক, সিআর মামলায় হোক, ম্যাজিস্ট্রেট খালাস দিলেই আপিল কার কাছে? দায়রা জজ। ঠিক আছে? আচ্ছা, এখন যদি দায়রা আদালত খালাস দেয় তাহলে আপিল হাইকোর্ট বিভাগ। দায়রা আদালত খালাস দেয় মানে হলো দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত আর কে? যুগ্ম দায়রা জজ আদালত। এই তিনজনের যে কোনো একজন যদি খালাস দেয় তাহলে আপিল কোথায়? যদি যুগ্ম দায়রা জজ খালাস দেয় কোথায়? হাইকোর্ট। তাহলে আমরা কি শিখলাম? যে খালাস এখতিয়ার আছে কয়টা আদালতের? কি কি? হাইকোর্ট বিভাগ আর কে? দায়রা জজ। তো আমরা ম্যাজিস্ট্রেট আদালত খালাস দিলে আপিল কার কাছে? দায়রা জজ। আর দায়রা আদালত খালাস দিলে, দায়রা আদালত মানে কয়টা আদালত? তিনটা। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর কে? যুগ্ম দায়রা জজ। এই তিনজনের যে কোনো একজন যদি খালাস দেয় আপিল কোথায়? হাইকোর্টে। এইটুকু বুঝছেন? আচ্ছা, এখন শুনেন যে আমাদের এই রফিক সাহেব তাকায়েন না স্ক্রিনে। আমাদের আহ যে 417 ধারা, এই 417 ধারায় বলা হয়েছে যে দুইজন ব্যক্তি আপিল করতে পারে। সিআর মামলার ক্ষেত্রে নালিশকারী, জিআর মামলার ক্ষেত্রে কে? পিপি। ব্যতিক্রম থাকতে পারে, বা আপাতত মনে রাখেন আপিল করতে পারে সিআর মামলার ক্ষেত্রে কে? নালিশকারী। আর জিআর মামলার ক্ষেত্রে কে? পিপি। তো এই যদি জিআর মামলায় ম্যাজিস্ট্রেট আদালত খালাস দেয়, এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে কে? পিপি। কোথায়? দায়রা জজের কাছে। যদি জিআর মামলায় যুগ্ম দায়রা জজ খালাস দেয় তাহলে পিপি আপিল করবে কোথায়? হাইকোর্টে। বুঝেন কিনা? যদি সিআর মামলায় পিপি, সিআর মামলায় যদি নালিশি মামলা যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দেয় তাহলে নালিশকারী আপিল করবে কার কাছে? কার কাছে? দায়রা জজের কাছে। বোঝা গেছে তো? খালাসের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত খালাস দিলেই আপিল কোথায়? তাতে ওই আপিলটা পিপি করুক আর কে করুক? নালিশকারী করুক। আবার দায়রা আদালত খালাস দিলে আপিল কোথায়? হাইকোর্ট বিভাগ। তাতে সেটা নালিশকারী করুক অথবা কে করুক? পিপি করুক। এইটুক তো বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। এখন একটু পড়ি, দেখেন। খালাস আদেশের বিরুদ্ধে আপিল করে হাইকোর্ট বিভাগে আর একটা কোথায়? দায়রা জজ। দায়রা আদালত প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল কোথায়? হাইকোর্টে। যে কথা আমি আপনাদের এতক্ষণ ধরে বললাম। আর ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক প্রদত্ত খালাসের বিরুদ্ধে আপিল কোথায়? দায়রা জজের কাছে। প্রশ্নে যদি জানতে চাওয়া হয়
খালাস আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে, তখন দেখতে হবে খালাস আদেশটি কোন আদালত দিয়েছে। খালাস আদেশটি ম্যাজিস্ট্রেট আদালত দিলে দায়রা জজের নিকট, এবং দায়রা আদালত দিলে কোথায়, হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। এখন আমরা চলে আসি যে দেখেন খালাস আদেশের বিরুদ্ধে কে কে আপিল করতে পারে। পিপি পারে 417 এক। পিপি মানে হচ্ছে কে, পাবলিক প্রসিকিউটর। আর অভিযোগকারী বা কমপ্লেইন্যান্ট হচ্ছে 417 কত, 2। পিপির বাংলা সরকারি অভিযোক্তা বা সরকারি আইনজীবী বলা যেতে পারে, সরকার পক্ষের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি, পাবলিক প্রসিকিউটর। আচ্ছা, এখন দেখেন 417 ক ধারায় পাবলিক প্রসিকিউটর বা 417 ধারায় অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। প্রথমে আমরা পড়বো 417 এক। যে কোনো মামলায়, যে কোনো মামলা শব্দটা বলতেন, যে কোনো মামলায় বল দিবেন সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল দায়ের করার নির্দেশ দিতে পারে। যে কোনো দায়রা আদালত কর্তৃক গোল দিবেন মূল মামলায় বা গোল দিবেন আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ। অর্থাৎ এখানে বলতেছে যে যদি দায়রা আদালত মূল মামলায় খালাস দেয় অথবা দায়রা আদালত আপিলে খালাস দেয়, তাহলে পিপি আপিল করবে কোথায়, হাইকোর্ট বিভাগ। একটু বুঝেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন। দায়রা আদালত মূল মামলায় খালাস মানে কি? দায়রা আদালত মূল মামলায় খালাস মানে হলো যে একটা হত্যা মামলা বিচার করে হলো দায়রা জজ, তাহলে দায়রা জজ ধরেন 5 জন আসামিরে খালাস দিছে মূল মামলায়, তাহলে পিপি আপিল করবে কোথায়, হাইকোর্টে। এটা হলো দায়রা আদালত মূল মামলায় খালাস দিছে। আর আপিল মামলায় কেমনে, এইভাবে চিন্তা করেন যে প্রথমে আহ দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ধরেন জিয়ার মামলায় আসামিরে খালাস দিছে, জিয়ার মামলায়, তাহলে পিপি আপিল করবে কোথায়, দায়রা জজের কাছে। দায়রা জজ আবার খালাস আদেশ বহাল রাখছে, তাহলে দায়রা জজ এই যে খালাসটা দিচ্ছে এটা কি মূল মামলায়, এটা কি মামলায়, আপিল মামলায়। তাহলে পিপি এই খালাসের বিরুদ্ধেও আপিল করবে কোথায়, হাইকোর্টে। তার মানে পিপি মূল মামলায় খালাস দিলেও আপিল করতে পারে, আবার কি আপিল মামলায় খালাস দিলেও আপিল করতে পারে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে খালাসের ক্ষেত্রে পিপি দ্বিতীয় আপিল করতে পারে। পিপি দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট খালাস দিছে জিয়ার মামলায়, পিপি আপিল করছে কার কাছে, দায়রা জজের কাছে। দায়রা জজও খালাস দিছে, পিপি ওই আদেশের বিরুদ্ধে আপিল করবে কোথায়, হাইকোর্টে। তার মানে পিপি কি করতেছে, দ্বিতীয় আপিল করতেছে। তাহলে ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় আপিল আছে কোন মামলায়, খালাসের ক্ষেত্রে আপিল করতে পারে কে পারে, পিপি। আচ্ছা, এরপরে আসেন যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাসের বিরুদ্ধে দায়রা জজের নিকট। কোন ম্যাজিস্ট্রেট যদি মূল মামলায় খালাস দেয় অথবা কোন ম্যাজিস্ট্রেট যদি আপিলে খালাস দেয়, সেক্ষেত্রেও পিপি আপিল করবে কার কাছে, ম্যাজিস্ট্রেট খালাস দিলে কার কাছে করে, দায়রা জজের কাছে। এখন আপনি বলতে পারেন যে স্যার ম্যাজিস্ট্রেট মূল মামলায় খালাস দেয় তো বুঝলাম, মূল মামলায় খালাস মানে হলো যে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বিচার করে একজনকে খালাস দিতে দেয়ার মামলায়, তাহলে পিপি আপিল করবে কার কাছে, দায়রা জজের কাছে। এখন আপিলে ম্যাজিস্ট্রেট আপিলে খালাস কারে বলে, ধরেন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, তাহলে আসামি আপিল করবে কার কাছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। কত দ্বারাই, 407 দ্বারাই। আপিলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিরে খালাস দিছে, আসামিরে খালাস দিছে, তাইলে এই খালাসটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিচ্ছে কি মূল মামলায় না আপিলে, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালাস দিলে পিপি আপিল করবে কোথায়, দায়রা কাছে। তার মানে যেটা বোঝা গেল, সংক্ষেপে যেটা বলা যায় যে মূল মামলায় খালাস দেখ অথবা আপিলে খালাস দেখ, পিপি কি করতে পারে, আপিল করতে পারে। ম্যাজিস্ট্রেট খালাস দিলে দায়রা জজের কাছে, দায়রা আদালত খালাস দিলে কোথায়, হাইকোর্টে। তাতে সেটা মূল মামলায় হোক অথবা কিসে, আপিলে প্রদত্ত হোক। বুঝতে পারছেন? আচ্ছা, এখন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের এগেইনস্টে দ্বিতীয় অভিযোগ করা যায়, তাই না? দায়রা আদালতের এগেইনস্টে তো যায়। আচ্ছা দেখেন, অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল দেয়, অভিযোগকারী বললেন, অভিযোগকারী মানেই হলো এটা কি মামলা, দেয়ার মামলা। অভিযোগকারী মানে হলো কমপ্লেইনেন্ট বা নালিশকারী।
417 2 ধারায় বলা হয়েছে, 418 ধারায় যা কিছুই উল্লেখ থাকুক না কেন, যদি খালাস আদেশ কুল দিবেন নালিশের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রদান করা হয়ে থাকে। কিসের ভিত্তিতে? নালিশ। যদি এমন আদেশ কোনো, আন্ডারলাইন করবেন, আইনগত ভুল থাকে যা ন্যায় বিচার ব্যর্থ করে, এরর অফ ল ওকেশনিং ফেইলার অফ জাস্টিস, উক্ত ক্ষেত্রে অভিযোগকারী আপিল দায়ের করতে পারে। মানে মানে নালিশি মামলায় খালাস দিলেই নালিশকারী আপিল করতে পারবে না, ওই জায়গায় দেখাইতে হবে খালাস আদেশে কি ছিল, আইনগত ভুল ছিল, এবং আইনগত ভুলের কারণে কি হয়েছে, ন্যায় বিচার ব্যাহত হয়েছে। তাহলে আমরা প্রথমে চলে আসি, দেখেন যে দায়রা আদালত কর্তৃক, আন্ডারলাইন করবেন, প্রদত্ত মূল মামলায় খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে, অর্থাৎ দায়রা আদালত যদি কোন সিআর মূল মামলায় খালাস দেয় তাহলে আপিল করবে কোথায়? হাইকোর্টে। এখানে নালিশকারী আপিলে প্রদত্ত খালাসে আপিলের বিধান নাই। আবার যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত মূল মামলায় খালাস, একটা বিষয় কি লক্ষ্য করতেন, পিপির ওই জায়গায় লেখা ছিল মূল মামলায় প্রদত্ত খালাস আর আপিলে প্রদত্ত খালাস, কিন্তু অভিযোগকারীর ক্ষেত্রে লেখা আছে শুধু কি মূল মামলায় প্রদত্ত খালাস, তাও সেই মূল মামলাটা কি মামলা? শেয়ার মামলা। তাহলে যদি একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নালিশি মামলায় খালাস দিছে আসামিরে, নালিশকারী আপিল করবে কোথায়? দায়রা জজের কাছে। দায়রা জজও আপিলে খালাস দিছে, তাহলে নালিশকারী দ্বিতীয় আপিল করবে কোথায়? দ্বিতীয় আপিল করতে পারবে না, কারণ নালিশকারী শুধু মূল মামলায় খালাস দিলেই আপিল করতে পারে, আপিলে খালাস দিলে নালিশকারী আপিল করতে পারে না। তাহলে এই ক্ষেত্রে নালিশকারীর প্রতিকার কি? রিভিশন করা। কোথায়? হাইকোর্ট বিভাগে। তাহলে যদি আপনাকে বলে যে খালাসের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করতে পারে কে, পিপি নাকি পিপির ভাই, কে দ্বিতীয় আপিল করতে পারে খালাসের ক্ষেত্রে? কে? পিপি। বুঝতে পারছেন? নালিশকারী কি পারে? নালিশকারী পারে না। এখন পরের অংশটুকু একটু দেখি ভাই, আমরা খালাস প্রায় শেষের পথে। অভিযোগকারী শুধুমাত্র নালিশি মামলায় বা সিআর মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। শুধুমাত্র নালিশি মামলা হলেই হবে না, একই সাথে অভিযোগকারীকে প্রমাণ করতে হবে খালাস আদেশে আইনগত ভুল আছে, আর উক্ত ভুলের কারণে ন্যায় বিচার কি হয়েছে? ব্যর্থ হয়েছে। তো এখানে একটা জিনিস দেখেন, যে আমরা যদি আহ একটু পার্থক্য করি, যে 417 একে আপিল করে কে? পিপি। আর 417 2 আপিল করে কে? নালিশকারী। খালাসের ক্ষেত্রে পিপি আপিল করতে পারে, মূল মামলায়ও পারে, আবার কি আপিলেও পারে। কিন্তু নালিশি মামলার খালাস দিলে নালিশকারী আপিল করতে পারে শুধু কি মামলায়? মূল মামলায়। এখন দেখেন আমাদের 417 ধারায় যে কোনো মামলা শব্দটা ব্যবহার করেছে। যে কোনো মামলা বলতে বোঝায় চেয়ার সিয়ার উভয়। তাহলে পিপি চেয়ার সিয়ার উভয় মামলায় খালাস দিলেই কি করতে পারে? আপিল করতে পারে। কিন্তু নালিশকারী শুধু পারে কোন মামলায়? সিআর মামলায়। এখন আপনি বলতে পারেন যে স্যার এটা এতক্ষণ পড়াই আবার কি বলেন, পিপি আবার সিআর মামলায় কিভাবে আপিল করে? সেটা হলো যে আপনি এইভাবে চিন্তা করেন, একটু আগে বললাম যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে নালিশি মামলায়, তাহলে নালিশকারী আপিল করবে কোথায়? দায়রা জজের কাছে। দায়রা জজ খালাস বহাল রাখছে, তাহলে নালিশকারীর প্রতিকার আছে কি? রিভিশন করা। কোথায়? হাইকোর্টে। আর যদি উনি পিপি করে, পিপি করবে কি? পিপি শেয়ার মামলা হইলো, আমরা জানি যে রাষ্ট্রপক্ষে মানে দায়রা আদালতে সকল মামলা পরিচালনা করে কে? পিপি। তাহলে পিপি এই ক্ষেত্রে কি করতে পারে? দ্বিতীয় আপিল করতে পারে। আর নালিশকারীরই যদি করতে হয়, নালিশকারী করবে কি? রিভিশন দায়ের করবে। জি জি, শেয়ার চেয়ার দুইটাই পারে, কিন্তু সাধারণত করবে না। দেখেন, তাহলে যেহেতু আমাদের 417 ধারায় যে কোনো মামলা শব্দটা ব্যবহার করেছে, কি ব্যবহার করেছে? যে কোনো মামলা। আচ্ছা, খালাসের ক্ষেত্রে তাহলে দ্বিতীয় আপিল করতে পারে কে? পিপি। তামাদি মেয়াদ, এটা একটু গুরুত্বপূর্ণ। দেখেন খালাসের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর যে আপিলের যে তামাদি মেয়াদ 6 মাস বলতেন, তামাদি আইনের 157 অনুচ্ছেদ। আপনি মনে রাখবেন খালাসের ক্ষেত্রে পিপি আপিল করলেই তামাদি মেয়াদ 6 মাস।
তাতে ওই আপিলটা দায়রা জজের কাছে করুক আর হাইকোর্ট বিভাগে করুক। পিপি আপিল করলেই কতদিন? 6 মাস। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 157। আর খালাসের ক্ষেত্রে যদি অভিযোগকারী করে তাহলে তামাদি মেয়াদ 60 দিন। কতদিন? 60 দিন। দেখেন 417-3 কোথায় বলেছে? 417-3। এখন একটা জিনিস একটু বুঝেন, আপনাদের তানভীরের কাছে জটিল লাগতে পারে বা অনেকের কাছে জটিল লাগতে পারে, একটু বাসায় গিয়ে এই লেকচারটা আবার শুনবেন। আর আমাদের তো সময় কম, এত মানে ধীরে ধীরে পড়ার সুযোগ নাই, তারপরেও চেষ্টা করতেছি আপনাদের মানে বোঝানোর। বুঝে তো গেছেনি, খালাসের দুইটা আদালত, খালাসের বিরুদ্ধে দুইটা আদালতে করা যায়। দায়রা আদালত, দায়রা জজ, হাইকোর্ট। ম্যাজিস্ট্রেট খালাস দিলে দায়রা জজ, দায়রা আদালত খালাস দিলে কোথায়? হাইকোর্ট। খালাসের বিরুদ্ধে পিপি জিআরসিআর উভয় মামলায় আপিল করতে পারে, মূল মামলায়ও পারে, আপিলে প্রদত্ত খালাসেও পারে। আর নালিশকারী পারে শুধু মূল মামলায় খালাস, মূল মামলায় খালাস দিলে। অর্থাৎ খালাসের ক্ষেত্রে পিপি 2বার আপিল করতে পারে, কিন্তু নালিশকারী 2বার পারে না। আর খালাসের ক্ষেত্রে পিপির আপিলের তামাদি মেয়াদ 6 মাস। তাতে সে হাইকোর্টে যাক আর দায়রা জজের কাছে যাক, তামাদি আইনের কত অনুচ্ছেদ? 157। আর খালাসের ক্ষেত্রে অভিযোগকারীর আপিলের তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। 417-এর কত দিন? 417-র দিন। এখন একজনকে একটা প্রশ্ন করব, অনলাইন অফলাইন যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন। যারে প্রশ্ন করব সে উত্তর দিবেন, মুখ ফসকে কেউ বলবেন না। তানভীর, আপনারাই প্রশ্ন করবেন। তানভীর, ভালোভাবে ভেবে চিন্তে বলবেন যে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা রাষ্ট্রদ্রোহিতার মামলায় একজন আসামিরে খালাস দিছে। এই খালাসাদেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলায় মানে 124 ক ধারায় খালাস দিছে। এখন এই খালাসাদেশের, কেউ বলবেন না, যারা জিজ্ঞাসা করছে সে বলবেন, এই খালাসাদেশের বিরুদ্ধে আপিলটা হবে কোথায়? তানভীর? রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস সাথে সেক্ষেত্রে আপিল হবে হাইকোর্টে। হাইকোর্টে। আচ্ছা, কেউ বলবেন না। মাসুদ, ঠোঁটে সিলাই দেবানি? আপনার সাথে এটা তো আবেগ সামলাতে পারতেছেন না। কোথায়? হাইকোর্টে। গণেশ সাহেব, কোথায় হবে আপিল? হাইকোর্টে। ওমর ফারুক, কিন্তু এখানে দাঁড়ান, একবার কথা বলি শেষ। কোথায়? হাইকোর্ট। রহমান সাহেব কি বলেন? হাইকোর্ট। রহিম সাহেব? হাইকোর্ট। বিন মোহাম্মদ সাহেব? হাইকোর্ট। আমাদের স্বপন সাহেব, প্রশ্ন শুনছেন? স্বপন সাহেব, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, একবার বললে শেষ। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস দিছে, আর আপিলটা হবে কোথায়? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি পারে কিনা? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দিতে পারে, তাই সে খালাস দিতে পারবে না? আচ্ছা, আমাদের স্বপন সাহেব বলছে যে দায়রা আদালত। স্বপন সাহেব বলেন দায়রা আদালত কেন? যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দিত, তাহলে আপিলটাও তো হাইকোর্টে। কারণ 408 ধারায় সুনির্দিষ্ট বিধান আছে। কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস দিলে, আমি কি কোনো জায়গায় আপনাদের পড়াইছি যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস দিলে আপিল অমুক জায়গায়? আমার ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল কোন জায়গা? দায়রা জজের কাছে। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিতে, আপিল কার কাছে? দায়রা জজ। বুঝতে পারছেন কি তানভীর? তাহলে যারা উদ্দেশ্যে বলি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দেয়, তাহলে 408 আপিল চলে যাবে দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রাষ্ট্রদ্রোহিতার মামলায় যদি খালাস দেয়, তাহলে ওই খালাসের বিরুদ্ধে আপিল হবে 417 ধারায় দায়রা জজের কাছে। বুঝছেন? এখন একটা জিনিস শুনেন, সেটা হলো যে 13 বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছিল
সেটা হলো যে একটা, আমরা জানি জিআর মামলায় যদি খালাস দেয় আপিল করবে কে? জিআর মামলায় খালাস দিলে আপিল পিপি করবে না? 6 মাসের মধ্যে, 6 মাস। ধরেন পিপি 6 মাসের মধ্যে আপিল করে নাই, এখন যে ইনফরমেন্ট বা সংবাদদাতা তার প্রতিকার কি? তার প্রতিকার হচ্ছে রিভিশন। ঠিক আছে, সে আর আপিল করতে পারবে না। প্রাথমিক তথ্য বিবরণীর ভিত্তিতে দায়েরকৃত এফআইআর বা জিআর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে 417 এক ধারার অধীন সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল করার নির্দেশ দিতে পারে। 417 এক ধারায় শুধুমাত্র রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটরকে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার দেওয়া হয়েছে। এই ধারায় সংবাদদাতা বা অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে সুযোগ নেই। মানে 417 একে শুধু পিপি আপিল করতে পারে, পিপি যদি না করে ওই মামলায় ইনফরমেন্ট কিন্তু আপিল করতে পারবে না। তার প্রতিকার হচ্ছে কি? রিভিশন। বুঝতে পারছেন? কিন্তু যদি রাষ্ট্র বা পাবলিক প্রসিকিউটর খালাস আদেশের বিরুদ্ধে কোনো আপিল দায়ের না করে, উনি 6 মাসের মধ্যে কোনো আপিল করে নাই, উক্ত ক্ষেত্রে সংবাদদাতা কি করতে পারবে? রিভিশন করতে পারবে। না, জেনে রাখা ভালো। দেখেন, জেনে রাখা ভালো, যে ক্ষেত্রে খালাসের বিরুদ্ধে আপিল করা হয় কিন্তু আপিলটি গোলদেন প্রত্যাখ্যান করে, প্রত্যাখ্যান শব্দটা গোলদেন, ডিসমিস করে, খালাস আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল, আপিলটা প্রত্যাখ্যান করে, তখন উক্ত প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু রিভিশন করা যাবে। 417 চারটে স্টার দেন। খালাস আদেশের বিরুদ্ধে আপিল করছিল কিন্তু আপিলটা কি করছে? প্রত্যাখ্যান করছে, তাইলে আর আবার আপিল করা যাবে না। কিন্তু ওই আপিলে যদি খালাস আদেশ বহাল রাখতো তাইলে আবার কি করা যেত? আপিল করা যাইতো। কিন্তু আপিলটা যদি রিজেক্ট করে, সে পিপি আপিল করুক বা নালিশকারী করুক, আপিল যদি রিজেক্ট করে, যদি ডিসমিস করে, তাহলে কি করা যাবে না? দ্বিতীয় আপিল করা যাবে না। প্রতিকার হচ্ছে কি? রিভিশন। এখন যদি প্রশ্ন উঠে যে ফৌজদারি মামলায় কি দ্বিতীয় আপিল করা যায়? যায়। কে করতে পারে? পিপি। কিসের ক্ষেত্রে? খালাসের ক্ষেত্রে। ধরেন যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দেয়, তাহলে পিপি আপিল করবে কার কাছে? দায়রা জজের কাছে। দায়রা জজ দণ্ড মানে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে, সরি, পিপি আপিল করবে কার কাছে? দায়রা জজের কাছে। দায়রা জজ খালাস বহাল রাখছে, তাহলে আপিল করবে কোথায়? পিপি হাইকোর্ট বিভাগে। বুঝতে পারছেন? তবে সব ক্ষেত্রে পিপি দ্বিতীয় আপিল করতে পারে না। কিভাবে? যদি খুনের মামলায় আদি আদালত হিসেবে দায়রা জজ খালাস দিছে, দায়রা জজ খালাস দিছে, তাহলে প্রথম আপিলটাই চলে যাচ্ছে কোথায়? হাইকোর্টে। হাইকোর্টে যদি খালাস দেয় তাহলে তো আর পিপির দ্বিতীয় আপিলের জায়গা নাই। বুঝেছেন? তাহলে যদি প্রথম খালাসটা ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা আদালত দেয়, তাহলে সেই ক্ষেত্রে পিপি দ্বিতীয় আপিল করতে পারে। কিন্তু প্রথম খালাসটা যদি দায়রা আদালত আদালত দেয় আপিল আদালত হিসেবে, আপিল আদালত হিসেবে, কিন্তু প্রথম খালাসটা যদি দায়রা জজ আদি আদালত হিসেবে দেয়, আদি আদালত মানে যে মামলার বিচার তিনি করেছেন, সেটার ক্ষেত্রে তো প্রথম আপিলই চলে যাচ্ছে কোথায়? হাইকোর্টে। আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি, আর এটা আর পড়লাম না, এ বিস্তারিত অনেক লেখা আছে, আপনারা পড়ে নিয়ে, মূল কথা একই। ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে। খুব সোজা প্রশ্ন, ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল কার কাছে? দায়রা জজের কাছে। কোন ম্যাজিস্ট্রেট দিলে খালাস? যে কোনো ম্যাজিস্ট্রেট। যে কোনো ম্যাজিস্ট্রেট খালাস দিলেই আপিল কার কাছে? দায়রা জজ। নালিশি মামলায় আসামি খালাস পেলে উক্ত আদেশের বিরুদ্ধে 1.5 দিনের মধ্যে আপিল করতে হয়। নালিশি মামলায়, সিআর মামলায় কত দিন? 60 দিন। 417 কত দিন? এখানে একটা প্রশ্ন দেখেন, খালাস আদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আপিল দায়েরের তামাদি মেয়াদ কতদিন? খালাস আদেশের বিরুদ্ধে আমরা জানি আপিল করতে পারে দুইজন, এক হচ্ছে পিপি, আর একজন হচ্ছে কি? নালিশকারী। নালিশকারী করলে 60 দিন, পিপি করলে কয় দিন? 6 মাস। তাহলে এই জায়গায় অপশনে দেখেন 6 মাস আছে, 180 দিন আছে।
তো যে জায়গায় দুইটা জিনিসই আছে সেই ক্ষেত্রে হবে কতদিন বলেন? 6 মাস। কি স্লো করবো কামরুজ্জামান সাহেব? কামরুজ্জামান সাহেব কি স্লো করতে বলেন বলেন? স্যার, পরীক্ষা তো ডেট পড়ে নাই, আর একটু যান স্যার, আর একটু স্লোতে ডেট পড়লে আমরা স্পিডে পড়ি। এটা তো নতুন কারো কাছ থেকে আশা করতেছিলাম, আপনি স্লো বলতেছেন কেন? আহ, তারপরেও স্যার আমাদের বই কভার হবে, আরো একটা রিপিট মনে হয় পারবো স্যার। স্যার ধন্যবাদ স্যার। আপিল কথা বলো। আচ্ছা, এই 2 নম্বর প্রশ্নটা দেখেন। দেশের বিরুদ্ধে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুযায়ী আপিল দায়েরের তামাদি মেয়াদ। এখানে 60 দিন অপশন নাই, আছে কি কি? 6 মাস আর 180 দিন। তাহলে এই দুইটার ভিতরে যৌক্তিক কোনটা? পিপি আপিল করতে পারে কয় দিনের মধ্যে? 6 মাসের মধ্যে। তামাদি আইনের কত অনুচ্ছেদ? এই কারণে এখানে উত্তর হবে কি 6 মাস। বুঝেছেন? আর তানভীর কি বলেন? না, ওনার প্যাচ পেছাবে কি? প্যাচ ছাড়ানোর জন্যই তো আমি আইছি এই জায়গা। এখানে আপনার ওনার কথা যদি বলি, এখন অপশনে কি 60 দিন আছে? আপনি কি রাগ হবেন প্রশ্নকর্তার উপরে যে প্রশ্নই? আমার তো উত্তর করতে হবে কিসের মধ্যে থেকে? ওই 4টের ভিতরে যেটা যৌক্তিক সেটা। এখন যদি আমি রাগ হয়ে লিখবো না যে প্রশ্ন করলো এক আর অপশনে নাই, আপনার তো উত্তরের জায়গা করে আসতে হবে যে ওই 4টার ভিতরে যেটা বেশি যৌক্তিক। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা দেখেন। যে আর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে, রাষ্ট্রপক্ষ মানে পিপি, সংবাদদাতা মানে ইনফরমেন্টের প্রতিকার হচ্ছে কি? রিভিশন। বুঝতে পারছেন? রাষ্ট্রপক্ষ যদি আপিল না করে, সংবাদদাতা আপিল করতে পারবে না, করতে হবে রিভিশন। উচ্চ আদালতের নজিরে আছে। এই যে একেবারে নিচে দেখেন, তোফাজ্জল হোসেন ভার্সেস এমডি আকন, 36 DLR AD 1984। 4 নম্বর প্রশ্নটা দেখেন। যুগ্ম দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করবে? খুব সোজা, যুগ্ম দায়রা জজ খালাস দিলে কোথায়? হাইকোর্ট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল কোথায় হবে? দায়রা জজ। চিন্তা ভাবনার দরকার নাই, ম্যাজিস্ট্রেট খালাস দিলেই কোথায়? দায়রা জজ। 6 নং প্রশ্নটা পড়েন। একজন অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। অভিযোগকারী কয়দিনের মধ্যে? 417 কত? 3। 7 নম্বর দেখেন। একটি কমপ্লেইন্ট কেসে প্রদত্ত খালাসের রায় প্রদানের কতদিনের মধ্যে কমপ্লেইনেন্ট আপিল করতে পারবে? কতদিন? 60 দিন। এখানে অনেকগুলা প্রশ্ন আছে, আপনি যদি মূল থিম বুঝে থাকেন সকল প্রশ্ন উত্তর করা খুব সহজ। 17 নম্বর প্রশ্নটা দেখেন স্ক্রিনের। 17 নম্বর, মনোযোগ দিয়ে শুনেন। নালিশির ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামিকে 3 বছরের কারাদণ্ড দিলে আসামি দায়রা জজ কোর্টে আপিল করে। নালিশি মামলায় কারাদণ্ড দিছে কয় বছরের? 3 বছরের। দায়রা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে আসামি আপিল করছে কার কাছে? দায়রা জজের কাছে। কত ধারায়? 408 ধারায়। কারণ দায়রা জজের কাছে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে কত ধারায়? 408 ধারায়। আপিলটি যুগ্ম দায়রা জজ শুনানি করে আসামিকে খালাস দিলে, আপিল করছে দায়রা জজের কাছে কিন্তু খালাস দিছে কে? যুগ্ম দায়রা জজ। যুগ্ম দায়রা জজ দেখ আর যে দেখ, যুগ্ম দায়রা জজের কাছে পাঠাইছে কে? দায়রা জজ। তাহলে যুগ্ম দায়রা জজ খালাস দিলেও ধরার নিয়ে ধরে নেবে কি? দায়রা জজ খালাস দিবে।
ধরেন আপনি একজন দোকানে গেছেন একটা সুপার শপে জিনিসপত্র কিনতে। এখন সুপার শপে তো অনেক কর্মচারী থাকে। তার মানে কি এই যে আপনি কর্মচারীর কাছ থেকে কিনে আনছেন, কিনছেন কার কাছ থেকে? ওই দোকান থেকে। তাহলে আপিল তো আমি যুগ্ম দায়রাজদের কাছে করছি। এখন যুগ্ম দায়রাজজ যারে দিয়ে নিষ্পত্তি করুক এটা তার বিষয়, ধরে নেওয়া হবে নিষ্পত্তি করে থেকে দায়রাজজ। তাহলে দায়রাজজের যে আপিলে যে খালাসটা দিছে, এই জায়গায় নালিশকারীর প্রতিকার কি? নালিশকারী এই জায়গায় প্রতিকার হচ্ছে আপিল করতে পারবে না, কিন্তু রিভিশন করতে পারবে। কেন বলেন? কারণ নালিশকারী মূল মামলায় প্রদত্ত খালাসের ক্ষেত্রে আপিল করতে পারে, কিন্তু এটা তো মূল মামলায় খালাস না। এটা কিসে খালাস? আপিলে খালাস। ভালো ভালো 25 নম্বর প্রশ্নটা লিখে দেখেন। 25, সবাই মনোযোগ দিয়ে দেখেন। 25, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামি আরিফকে কারাদণ্ড প্রদান করে। কে কারাদণ্ড দিছে? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, আসামি আপিল করবে কোথায় বলেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারায়? 407 ধারায়। এই যে দেখেন, অভিযুক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপিল দায়ের করলে আদালত আসামিকে খালাস দিল। চিফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিছে কোন আদালত হিসেবে? আপিল আদালত হিসেবে। উক্ত খালাস আদেশের বিরুদ্ধে টেয়াস আপিল করতে পারবে। কে পারবে বলেন তো? এই খালাস আদেশের বিরুদ্ধে পিপি আপিল করতে পারবে, কিন্তু নালিশকারী কি করতে পারবে না। নালিশকারী আপিল করতে পারবে। বুঝতে পারছেন? কে আপিল কি আপনার কাছে জটিল মনে হচ্ছে? আচ্ছা দেখেন, যাদের কাছে জটিল মনে হচ্ছে আমি খুব সংক্ষেপে 2 মিনিটের মধ্যে, 1 ঘন্টায় যা পড়লাম সেটা 2 মিনিটের মধ্যে বলি, শুনেন। যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে আসামি যদি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দেয়, তাহলে আপিল করতে হবে 407 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দেয়, বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ড দেয়, বা যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দণ্ড দেয়, তাহলে 408 ধারায় আপিল হবে দায়রা জজের কাছে। অপরদিকে যদি যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি দণ্ড দেয়, বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট রাষ্ট্রদ্রোহিতার মামলায় যদি দণ্ড দেয়, তাহলে 408 ধারায় আপিলটা হবে হাইকোর্টে। এটাও 408-এ। আর এছাড়া 410 ধারায় বলা হয়েছে যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি কোনো দণ্ড দেয়, আপিল কার কাছে? হাইকোর্টে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দায়রা জজের কাছে আপিল করলে সময় 30 দিন, হাইকোর্টে আপিল করলে সময় 60 দিন। তামাদি আইনের 154 আর 155 অনুচ্ছেদ। ঠিক আছে, এই তো কথা। আর অতিরিক্ত দায়রা জজ আপিল শুনতে পারে 409 ধারায়, যদি সরকার দায়রা জজ যে সকল আপিল শুনে সেই সকল আপিল অতিরিক্ত দায়রা জজদের শোনার কি দেয়? পারমিশন দেয়। ঠিক আছে। দণ্ডাদেশের ক্ষেত্রে দ্বিতীয় আপিল করার বিধান নাই। আর দণ্ডাদেশের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করা যায় না, কারণ মহানগর এলাকায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই। আর যা বললাম সেটা হলো খালাসের বিরুদ্ধে আপিল। খালাসের বিরুদ্ধে আপিল করে পিপি বা নালিশকারী দুইটা আদালতে করা যায়, হাইকোর্ট বিভাগ আর একটা কি দায়রা জজ। ম্যাজিস্ট্রেট খালাস দিলে, সিআর মামলা হোক সিআর মামলা হোক, যে কোনো ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল দায়রা জজের কাছে। দায়রা আদালত খালাস দিলে আপিল কার কাছে? হাইকোর্টে। এখন পিপি জিআর সিআর যে কোনো মামলায় আপিল করতে পারে, মূল মামলায় খালাস দিলেও পারে, আপিলে খালাস দিলেও। অপরদিকে নালিশকারী শুধু মূল মামলায় খালাসের বিরুদ্ধেই সিআর মামলায় আপিল করতে পারে। পিপির আপিলের তামাদি মেয়াদ 6 মাস, তামাদি আইনের 157 অনুচ্ছেদ। আর নালিশকারী আপিলের তামাদি মেয়াদ 60 দিন, তামাদি আইনের 417 পিপি খালাসের ক্ষেত্রে দ্বিতীয় আপিল করতে পারে, নালিশকারী পারে।
417(4) বলা হয়েছে যদি খালাসের বিরুদ্ধে আপিলটা প্রত্যাখ্যাত হয়, রিজেক্টেড হয়, তাহলে দ্বিতীয় আপিল করা যাবে না। করা যাবে কি? এই তো কথা। এতক্ষণ ধরে তো চেঁচাই মেচাই এইগুলোই তো বললাম, এইটুকুই। জি, আমাদের একটু 2 মিনিটের বিরতি, তারপরে অপর্যাপ্ত দণ্ডাদেশ শুরু করব। আমরা অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করব। দেখেন, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল প্রথমে বোঝা দরকার, আমাদের ফৌজদারি কার্যবিধি যখন প্রণয়ন করা হয় তখন অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের কোনো বিধান ছিল না। কারণ 417 ক ধারা, 417 ক মানে এই ধারাটা পরে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়েছে? যোগ করা হয়েছে। এখন একটা জিনিস শুনেন যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আসলে কি। সাধারণত দণ্ড পায় কে? আসামি। এখন যদি মনে হয়, এইরকম কার মনে হতে পারে যে আসামির দণ্ড কম হয়ে গেছে? আসামির মনে হবে নাকি বাদীর মনে হবে? কার বলে? বাদীর। আচ্ছা, তো তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে তো আসামি তো জীবনে মনে করবে না যে আমার সাজা কম হয়ে গেছে, আমি যে খুন করছি তাতে আমার সাজা মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। আসামির এরকম মনে করবে? করবে না। এরকম মনে করতে পারে কে? যে মামলা করেছে সে। তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে মানে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে তাহলে আপিল করবে কে? ওই খালাসের ক্ষেত্রে যারা যারা করতো এই জায়গায়ও কি তারা তারা মানে পিপি অথবা নালিশকারী, পিপি অথবা নালিশকারী। এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে 417 কত বলেন? ক। আচ্ছা, একটু শুনে নেন, সহজ কথা। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে পিপি আপিল করলেই ওই দণ্ডটা যে দেখ, পিপি অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলেই আপিল চলে যাবে হাইকোর্টে। এবং পিপি জিআর মামলার ক্ষেত্রে আপিল করতে পারে, মতান্তরে সিআর মামলায় করতে পারে, সেটা তর্ক সাপেক্ষ। বাট মনে রাখতে হবে যে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি জিআর মামলায় আপিল করলেই পিপির আপিল চলে যাবে কোথায়? হাইকোর্টে। তাতে ওই দণ্ডটা ম্যাজিস্ট্রেট দেখ, ওই দণ্ডটা দায়রা আদালত দেখ। আপনার যদি মাথায় এইভাবে রাখেন যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা পিপি আপিল করলেই যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অমুক ম্যাজিস্ট্রেট দিছে, অমুক দায়রা আদালত দিছে, রাষ্ট্রপক্ষ বা পিপি আপিল করবে কোথায়? দণ্ড বৃদ্ধির জন্য কোথায়? হাইকোর্ট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে জিআর মামলায়, রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির আপিল কোথায় করবে? হাইকোর্টে। কারণ আমরা জানি অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে পিপি আপিল করলেই আপিল কোথায়? বুঝেছেন? সহজ কথা। এখন অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে নালিশকারীও আপিল করতে পারে। নালিশকারী করবে সংশ্লিষ্ট আপিল আদালতে। কি বলেন? সংশ্লিষ্ট আপিল আদালত। এখন হোয়াট ইজ সংশ্লিষ্ট আপিল আদালত? আগে আমাদের আরিফ সাহেব একটু জোরে বলবেন, আপনার সময় 30 সেকেন্ড। দণ্ডাদেশের বিরুদ্ধে 407, 408, 410 এই তিনটা আপিল কোন কোন আপিল কোন কোন ক্ষেত্রে করে বলেন? আউ মারবেন না, কোন একালিপ দুয়ালিপ টান বাদ, একবারে জোরে ভরে যাবেন, বলেন। 407, 408, আপনার বললেন 409, 407। হ্যাঁ, এই যে এই 407 করবে হচ্ছে ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপিল। হ্যাঁ, কার কাছে করবে? চিফ স্যার কার কাছে করবে? দায়রা জজের কাছে। 407 উনি বলছে চিফ স্যার দায়রা জজের কাছে আপিল করবে। জিনিসটা বুঝতে পারলেন? 407, হ্যাঁ 407 যদি আপনার দ্বিতীয় বা তৃতীয় ম্যাজিস্ট্রেট দেয়, দণ্ডাদেশ দেয়, হ্যাঁ, তাহলে স্যার যাবেন হলো ওই চিফ কোর্টে। কি তুমি যাও? হ্যাঁ, আপিলের জন্য। তো অপর্যাপ্ত দণ্ডের কথা বলছি। না না, ওনারা দণ্ডাদেশের কথাই বলছে। থাক, দণ্ডাদেশের কথা বলছি। এই শুনেন, থাক ভাই, এই জায়গায় নালিশ অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে নালিশকারী সংশ্লিষ্ট আপিল আদালতে আপিল করবে। হোয়াট ইজ সংশ্লিষ্ট আপিল আদালত? ওই দণ্ডাদেশের ক্ষেত্রে যেভাবে আপিল আদালত নির্ধারিত হতো, অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে সিআর মামলায় নালিশকারী তাই। অর্থাৎ আমি একটু বুঝাই যে ধরেন যদি একটা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা নালিশি মামলায় একজন চোর রে ধরেন দণ্ড দিছে 2 মাস। কয় মাস? 2 মাস। এখন
তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দণ্ড দিতে পারে কত বছর জানেন? 2 বছর। সর্বোচ্চ কত বছর? এখন নালিশকারী মনে করতেছে যে তার দণ্ড আরো বেশি হওয়া দরকার, তাহলে এখন নালিশকারী এই দণ্ড বৃদ্ধির জন্য আপিলটা করবে কোথায়? তাহলে সংশ্লিষ্ট আপিল আদালত এই জায়গা হলো দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল হতো চিফ স্যারের কাছে, তাহলে এই জায়গাও আপিলটা দণ্ড বৃদ্ধির আপিল হবে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। আবার যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যদি কি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিত, তাহলে আপিল হতো 408 কার কাছে? তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নালিশি মামলায় দণ্ড দিতে, কিন্তু নালিশকারী মনে করতেছে দণ্ড আরো বৃদ্ধি করা দরকার, তাহলে আপিল হবে কোথায়? রাষ্ট্রপতির কাছে। বুঝেছেন? কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলেন, এরা যদি জিয়ার মামলায় দণ্ড দিত আর রাষ্ট্রপক্ষ যদি দণ্ড বৃদ্ধি করতে চাইতো, তাহলে পিপি আপিল করবে কোথায়? হাইকোর্টে। কারণ দণ্ড বৃদ্ধির জন্য পিপি আপিল করলেই আপিলটা চলে যাবে কোথায়? হাইকোর্টে। একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধির 417 ক ধারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে। ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে উক্ত দণ্ড বৃদ্ধির জন্য 417 ক ধারার বিধান অনুসারে পাবলিক প্রসিকিউটর বা অভিযোগকারী আপিল দায়ের করতে পারে। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে মূলত দণ্ড বৃদ্ধির জন্য আপিল করা হয়। আমরা চলে আসি কে কে আপিল করতে পারে। 417 ক-এর 1 পারে পাবলিক প্রসিকিউটর, আর 417 ক-এর 2 পারে কে? অভিযোগকারী। ওই জায়গায় 417 1 পারত কে? পিপি, আর 417 2 পারত অভিযোগকারী। এখন আমরা চলে আসি যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে মানে হাইকোর্ট বিভাগে করা যায়, আর করা যায় কোথায়? সংশ্লিষ্ট আপিল আদালতে। তো প্রথমে আমরা চলে আসি পিপি। দেখেন, অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি আপিল করলেই চলে যাবে কোথায়? হাইকোর্ট বিভাগে। এখন এখানতে তামাদি বিয়াদ বলেছে 60 দিন। কতদিন? তামাদি আইনের কত অনুচ্ছেদ? 155 অনুচ্ছেদ। পক্ষান্তরে নালিশকারী সিয়ার মামলার ক্ষেত্রে যে আপিলটা করবে এটা যাবে সংশ্লিষ্ট আপিল আদালতে, এটাও কতদিন? 60 দিন। এটা আছে 417 ক-এর কত? 2। 417 ক-এর 2। এখন তাহলে যে জিনিসটা আমাদের বোঝা দরকার, যে এখানে একটু পড়ি দেখেন। 417 ক-এর 1 ধারায় বলা হয়েছে যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে, আন্ডারলাইন করেন, যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে সরকার পাবলিক প্রসিকিউটরকে, আন্ডারলাইন করবেন, হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করার নির্দেশ দিতে পারে। অর্থাৎ যে কোনো আদালত কর্তৃক যে কোনো দণ্ড যদি পিপি বৃদ্ধি করতে চায়, তাহলে সে আপিল করবে কোথায়? হাইকোর্ট বিভাগে। অপরদিকে 417 ক-এর 2 ধারায় বলা হয়েছে যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে গোল দিবেন অভিযোগকারী বা কমপ্লেইনেন্ট। অভিযোগকারী বা কি? কমপ্লেইনেন্ট আপিল আদালতে আপিল দায়ের করতে পারে। এই জায়গায় আপিল আদালত বলতে বোঝাচ্ছে সংশ্লিষ্ট আপিল আদালত। তুই যে দণ্ডাদেশের ক্ষেত্রে যেভাবে নির্ধারিত হতো, এক্ষেত্রেও কি সেইভাবে নির্ধারিত হবে। তাহলে একটা জিনিস যদি খেয়াল করেন, যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট জিয়ার মামলায় দণ্ড দিছে, দণ্ড বৃদ্ধির আপিল কোথায় হবে? হাইকোর্টে। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে সিয়ার মামলায়, দণ্ড বৃদ্ধির আপিল কোথায় হবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আবার শুনেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট জিয়ার মামলায় দণ্ড দিছে, ওই দণ্ড বৃদ্ধির আপিল কোথায় হবে? হাইকোর্ট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সেম দণ্ডই দিছে বাট সিয়ার মামলায়, ওই দণ্ড বৃদ্ধির আপিল হবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। আচ্ছা, যারা ফার্স্ট টাইম শুনতেছেন বা একটু জটিল লাগতে পারে, আপনারা চাই এই লেকচার আরেকবার দেখবেন। আপনাদের হাতে তো অনেক অপশন, এই লেকচার দেখতে পারেন, আমারে জিজ্ঞাসা করতে পারেন। সো ওই জায়গায় প্যাসের কিছু নাই, একবার বুঝে ফেললে আলোচনা সারাদিন করা যায় আপিল নিয়ে, বাট মূল মানে সারাংশ কিন্তু অল্প। আচ্ছা,
এখানে আরো একটা মজার জিনিস যে অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে বা দণ্ড বৃদ্ধির আপিলের উভয় ক্ষেত্রেই তামাদি মেয়াদ 60 দিন। পিপিটা বলেছে 155 অনুচ্ছেদে, আর নালিশকারীটা বলেছে সংশ্লিষ্ট ধারায়। সংশ্লিষ্ট ধারায় স্যার এটা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে কি জোরে বলেন দিদি বলেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে হাইকোর্ট বললেন, আমি এটা বুঝি নাই বলি। কি বোঝেন নাই? আনার মামলা, আনার মামলা। আচ্ছা ওনার বুঝতে দেন। নালিশকারী হলে হবে হলো আচ্ছা আপনি যে বুঝতেছেন না, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা জিআর মামলায় দণ্ড দিছে। জিআর মামলা বুঝেন তো? হ্যাঁ তা জিআর আবার কয় থানায় জিআর মামলায় দণ্ড দিছে। এখন জিআর মামলায় রাষ্ট্রপক্ষ মনে করতেছে যে আসামির আরো বেশি সাজা হওয়া দরকার। তাহলে 417 কতে রাষ্ট্রপক্ষে কি আপিল করবে বলেন? পিপি কোথায় করবে? হাইকোর্টে। কারণ দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে পিপি আপিল করলেই আপিল চলে যাবে কোথায়? হাইকোর্টে। হাইকোর্টে। এখন যদি তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতে জিআর না সিআর মামলা চলে, কি মামলা? সিআর মামলা। যে দণ্ড দিছে তাতে বাদীর মনোপুত হয় নাই, বাদী আরো বেশি দণ্ড চাই আসামির, তাহলে বাদী আপিল করবে কোথায় বলেন? ওদিক তাকান কে? কেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট? ব্যাখ্যা দেন। কেন কেন তো বুঝি না স্যার, কেন কেন ঠিক বোঝেন নাই? এতক্ষণ চিৎকার করলাম কাদের জন্য? কেন ঠুকের অর্থ হলো যে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দিত তাহলে আসামি আপিল করতে কোথায় সেটা বলেন। কেন বলেন এবার কেন? কারণ 407 ধারায় বলা আছে দ্বিতীয় তৃতীয় দণ্ড দিলে আপিল কার কাছে? জুডিশিয়ালের কাছে। ঠিক একই ভাবে তৃতীয় তৃতীয় যদি দণ্ড দেয় এবং দণ্ড বৃদ্ধিরও যদি দরকার হয় তাহলে ওই জায়গায় চিফ স্যারের কাছে আপিল করতে হবে। বুঝছেন? আচ্ছা শুনেন, এখন একটা জিনিস এখানে দেখেন, মূল কথা এতটুকুই। আমরা জায়গায় একটু পার্থক্য দেখি। 417 কয়ের 1 আর 417 কয়ের 2 এর মধ্যে পার্থক্য। 417 কয়ের 1 ধারায় সরকার নির্দেশ অনুসারে পাবলিক প্রসিকিউটর আপিল করতে পারে, আর কয়ের 2 এ পারে কে? নালিশকারী। 417 কয়ের 1 এ আপিল চলে যাবে কোথায়? হাইকোর্ট বিভাগে। আর 417 কয়ের 2 এ আপিল চলে যাবে কোথায়? সংশ্লিষ্ট আপিল আদালতে। এখন পিপি কোন ধরনের মামলায় আপিল করতে পারে? জিআর মামলায়। আর নালিশকারী পারে কি মামলায়? জিআর মামলায়। পিপি এর তামাদি মেয়াদ কত? 155 অনুচ্ছেদ অনুসারে কত দিন? 60 দিন। আর নালিশকারী কত দিন? 60 দিন। 417 কয়ের 2। এইটুক বুঝছেন? এখন একটা জিনিস সেটা হলো একেবারে লাস্টে চলে আসেন, দেখেন যে অপ্রাসঙ্গিক না পড়লে সমস্যা নাই। রাষ্ট্রপক্ষ কর্তৃক অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল। প্রাথমিক তথ্য বিবরণের ভিত্তিতে দায়েরকৃত জিআর মামলায় দণ্ড বৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর 417 কয়ের 1 ধারায় হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে। হ্যাঁ এটা সমস্যা নাই, এটা পড়ার প্রয়োজন নাই। আমরা জেনে রাখা ভালোতে দেখি। দেখেন জেনে রাখা ভালো, পাবলিক প্রসিকিউটর 417 ধারায় খালাস আদেশের বিরুদ্ধে এবং 417 ক ধারায় কিসের বিরুদ্ধে? অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে তৃতীয় আপিল করতে পারে। এখন একটা কথা শুনেন, আমি যতগুলো আইনের বই দেখছি তাতে কোথাও অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের কথা বলা নাই, কিন্তু বিআর অ্যাক্টে যে কথা বলা আছে সেই ক্ষেত্র অনুসারে পিপি যে কোনো বলা আছে, ভাষাটা এরকম, যে কোনো আদালতের যে কোনো দণ্ডের বিরুদ্ধে কি করতে পারে? আপিল করতে পারে। তাহলে এই ভাষাটা যদি মেনে নিই যে 417 কয়ের 1 ধারায় পিপি যদি দ্বিতীয় আপিলের বিধান যদি আমরা খুঁজি, তাহলে দ্বিতীয় আপিলটা উনি জিআর মামলায় করতে পারে না। কেন পারে না? কারণ পিপি জিআর মামলায় দণ্ড বৃদ্ধির প্রথম আপিলটাই যায় কোথায়? হাইকোর্টে। তাহলে দ্বিতীয় আপিল পিপি আর কোথায় করবে? জায়গা নাই। এখন অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপিডি দিয়া যদি দ্বিতীয় আপিল করাইতে হয় তাহলে করাইতে হবে সিআর মামলায়। কেমনে?
আমি একটু ব্যাখ্যা দিই, শুনেন। ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নালিশি মামলায় দণ্ড দিছে, যে দণ্ড দিছে নালিশকারী সেটা পছন্দ হয় নাই, তাহলে নালিশকারী ওই সিআর মামলায় দণ্ড বৃদ্ধির আপিল করবে কোথায়? দায়রা জজের কাছে। দায়রা জজ ওই দণ্ড বহাল রাখছে, দায়রা জজ কি রাখছে? বহাল রাখছে। তাহলে এই জায়গায় এখন পিপি এই দণ্ড বৃদ্ধির জন্য আপিল করতে পারে, কোথায় যাবে? হাইকোর্টে। বুঝতে পারছেন? তাহলে এই একটা ক্ষেত্র ছাড়া আর কোন ক্ষেত্রে পিপি দ্বিতীয় আপিলের সুযোগ নাই। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি দ্বিতীয় আপিল করতে পারে কোন ধরনের মামলায়? শেয়ার মামলায়। তাও যে ক্ষেত্রে ওই শেয়ার মামলায় আপিলে দণ্ড দিছিল কে? দায়রা আদালত। আচ্ছা, এই হচ্ছে কথা। এখন প্রশ্ন যদি কেউ আসে যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যায় কি যায় না, শুনেন, যায় কি যায় না ক্লিয়ারলি ধারায় বলা নাই। যায় কি যায় না নিষেধ করা নেই, করা যাবে তাও বলাই নাই। তা টেকনিক্যালি যে শব্দটা ব্যবহার করা হয়েছে তাতে মনে হয় যে যায়। আবার এই আইন পাঠে উনি লিখতে যায়, কিন্তু আমি আবার ফৌজদারি কার্যবিধির বইটাই খুঁজে কোথাও পাই নাই যে যায়। আবার এই ধারার যে ভাষা, সেই ভাষা অনুসারে আবার কি যায়। বলেন বলেন মাহবুব সাহেব। হ্যাঁ, সঠিক বিচার পায় কি পায় না এই প্রশ্ন বিচার বিচার করে আদালত। বিচার তো আর পিপি সাহেব করে না। শুনেন, এটা হচ্ছে মানে আমাদের এখানকার প্রশ্ন রিলেটেড যে যে কোনো বিষয়ে আপনি একটা জিনিস শুনেন, এই, এত কথা বলেন না, শুনেন। উনি যে প্রশ্ন করতে অপ্রাসঙ্গিক, তারপরে একটু কথা বলি। যে কোনো প্রফেশনে সেটা যত পবিত্রই হোক না কেন, একজন লোক ইচ্ছা করলে সে হালাল রুজির ব্যবস্থা করতে পারে, আবার সে মানে খারাপ কাজও করতে পারে। তাতে সে মসজিদের ইমাম থেকে শুরু করে কোর্টের উকিল পর্যন্ত। ঠিক আছে, এটা আপনি ভালো থাকবেন নাকি খারাপ থাকবেন এটা কার ব্যাপার? ওই তার ব্যাপার। কথা শেষ এক কথায়। আচ্ছা দেখেন, তবে যে কোনো প্রফেশনের একজন বা দুইজন, সকল প্রফেশনের ভালো মন্দ আছে। ডাক্তার বলেন, উকিল বলেন, অন্যান্য প্রফেশন, টিচার বলেন, ইমাম বলেন, ওই যে মন্দিরের পুরোহিত বলেন, দুই একজন খারাপ হইলে তো সবাই তো আর বদনাম করা যাবে না। ভালো মন্দ সব জায়গায় আছে। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির আপিল করবে কোথায়? হাইকোর্টে। রাষ্ট্রপক্ষ মানেই কে? পিপি। 2 নাম্বার দেখেন, একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটি নালিশি মামলায় কারাদণ্ড দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নালিশি মামলায় দণ্ড বৃদ্ধির জন্য অভিযোগকারী কোথায় আপিল করবে? খুব কি জটিল মনে হচ্ছে? অভিযোগকারী তো সংশ্লিষ্ট আপিল আদালত। আর সেম প্রশ্ন যদি দেয়ার মামলায় হতো তাহলে কোথায় যেত? হাইকোর্টে। এখানে অনেক প্রশ্ন আছে, একটু পড়ে নিয়েন। আমি একটা মজার কথা বলি, সেটা হলো যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে কিছু ক্ষেত্রে ক্রস আপিল হতে পারে। ক্রস আপিল, ক্রস আপিল মানে হলো যে আদেশ একটা, আপিল করতে দুই পক্ষই। ধরেন 1 বছরের কারাদণ্ড দিচ্ছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, এখন আসামি চাচ্ছে সে খালাস হোক, তো সে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে দায়রা জজের কাছে। আর রাষ্ট্রপক্ষ চাচ্ছে, ধরেন যে বাদী নালিশকারী চাচ্ছে তার সাজা আরো বেশি হোক, তাহলে সে দণ্ড বৃদ্ধির আপিলও করবে কোথায়? দায়রা জজের কাছে। বুঝতে পারছেন? জি, মানে দণ্ডের যে আদেশের বিরুদ্ধে আসামিও আপিল করে, বাদী পক্ষ আপিল করে, সেই আপিলটা কি বলে? ক্রস আপিল বলে। আসামি আপিল করতেছে দণ্ড কমানোর জন্য বা খালাস হওয়ার জন্য, আর বাদী আপিল করতেছে কি? দণ্ড বাড়ানোর জন্য।
বুঝতে পারছেন? জি ভাই, দুইজনই আপিল করতেছে। আসামি তো করতেছে সংশ্লিষ্ট আদালতে যে তার দণ্ড, সে তো খালাস চাই। বাদীপক্ষ আপিল করতেছে সংশ্লিষ্ট আদালতে, সে চাচ্ছে আসামির দণ্ড আরো কি হোক, বেশি হোক। বুঝতে পারছেন? এখন একটু শুনেন, আজকের শেষ পড়া, আজকে শেষ প্রশ্নটা একটু করি। সেটা হলো যে ধরেন দুইটা উদাহরণ বলবো এই জায়গায়, যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নালিশি মামলায় আব্দুর রহিম রে 1 বছরের কারাদণ্ড দিছে নালিশি মামলায়। তাহলে আব্দুর রহিম আসামি হিসেবে আপিল করবে কোথায়? দায়রা জজের কাছে। কত ধারায়? 408 ধারায়। আচ্ছা, সেম মামলায় এই আদেশেই বাদীপক্ষ নালিশকারী মনে করতেছে আব্দুর রহিমের 1 বছর সাজা কম হয়ে গেছে, তাহলে নালিশকারী দণ্ড বৃদ্ধির আপিল করবে কোথায়? দায়রা জজের কাছে। কত ধারায়? 417 ধারায়। বুঝেছেন? আচ্ছা, এখন সেম মামলাটা যদি জিয়ার মামলা হতো, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জিয়ার মামলায় আসামিরে 1 বছরের কারাদণ্ড দিছে, তাহলে আসামি আপিল করতে কোথায়? দায়রা জজের কাছে। কত ধারায়? আসামি তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিচ্ছে, আসামি তো 408 ধারায় দায়রা জজের কাছে আপিল করবে। কিন্তু রাষ্ট্রপক্ষ তার দণ্ড বৃদ্ধির জন্য আপিল করতে কোথায়? হাইকোর্টে। তাহলে আগের উদাহরণে দেখলাম যে দণ্ডাদেশ এবং দণ্ড বৃদ্ধি দুই আপিলই গেছে দায়রা জজের কাছে। আর জিয়ার মামলার ক্ষেত্রে দণ্ড বৃদ্ধিটা গেছে হাইকোর্টে, আর আসামিটা গেছে কোথায়? দায়রা জজের কাছে। তখন হাইকোর্ট বিভাগ দায়রা জজের কাছ থেকে ওই আপিলটা নিয়ে এই দুইটা আপিল উনি একসাথে শুনানি করবেন। এটা অপ্রাসঙ্গিক, সমস্যা নাই, এ হলো মূল কথা। তো জেনে রাখা ভালো। দেখেন যে ফৌজদারি আপিল এবং রিভিশন দায়েরের তামাদি মেয়াদ একই। ফৌজদারি আপিল এবং রিভিশন দায়েরের তামাদি মেয়াদ একই। তানভীরের মাথা ঘুরতেছে, এমনি হলো ঘুম আসছে, তার ভিতরে কি কি কথাটা বলতেছে, মেজাজ টেজাজ খারাপ, কিছুই তো মাথায় আমার ঢুকতেছে না, তাহলে আপিলের উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, আহ 1 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বিগত বছরের প্রশ্ন। কেমনে? নালিশি মামলায় আসামি খালাস পেলে উক্ত আদেশের বিরুদ্ধে 1.5 দিনের মধ্যে আপিল। নালিশি মামলায় খালাস পেলে কয়দিন? 60 দিন। 2 নম্বর দেখেন, খালাস আদেশের বিরুদ্ধে 83 অনুযায়ী আপিল দায়েরের তামাদি মেয়াদ। সেম প্রশ্ন আগে একবার আসছে, প্রশ্নের উত্তরে ভুল নাই, প্রশ্ন ঠিকই আছে। কতদিন হবে? 6 মাস। আর এছাড়া অন্যান্য যা যা আছে পারবেন। আজকে এই পর্যন্তই, কিছুই পারলাম না, যা যা এক্সপেকটেশন ছিল কিছুই আগাই নাই। আগামী দিনে একটু তাড়াতাড়ি আইসেন। আচ্ছা, তাহলে আজকে আমরা মোট 3টা জিনিস পড়লাম, গুরুত্বপূর্ণ বড় বড় 3টা জিনিস। এক হলো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, 2 হলো খালাসের বিরুদ্ধে আপিল, 3 হলো কি অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। এই 3টা জিনিস ভালোভাবে পড়বেন, এখান থেকে 1-2 মার্ক অবশ্যই পাবেন। লিখিততে সরাসরি এখান থেকে প্রশ্ন আসে। এই আর কি। ধন্যবাদ। আজকে পরীক্ষা নাই, আজকে পরীক্ষা নাই। আল্লাহ হাফেজ। এ শাহিলা, আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন।